Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। সেরা বাংলা গল্পের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব বুদ্ধদেব গুহর সুখের কাছে উপন্যাসটির পর্ব 3। একটা চ্যাটানো চওড়া পাথরে সুখেনের পাশে পা ঝুলিয়ে বসেছিল মহুয়া। একটা একলা টিটি পাখি টিটির টিটির করে ডাকতে ডাকতে জঙ্গলের গভীরে উঠছিল। ওরা কতক্ষণ যে অমন করে বসেছিল তা ওদের দুজনেরই হুঁশ ছিল না কোনো। অনেকক্ষণ পর যেন স্বপ্নথিতের মতো মহুয়া বলল, শুনুন। সুখন বলল, এখানেই থাকা হবে? থাকুন না, আপনি তো বললেন চিরদিনই থাকবেন। সে তো বলেইছি। জানি। কি জানেন? ওই বলেছিলেন যে সে কথা। আপনার কি এখনো সন্দেহ হয় আমাকে? আপনাকে? না না, আপনাকে সন্দেহ নয়। তবে সুখনের মনে এখন বড় প্রশান্তি। এত সুখ, এত শান্তি ও জীবনে আগে কখনো জানেনি। মহুয়ার প্রশ্নের উত্তরে সুখন বলল, আমাকে আমি চিনি না আসলে। আমি কিন্তু চিনি। চেনেন? ভাবতে ভালো লাগছে যে আমাকে কেউ, অন্তত কেউ একজনও চেনে। তারপরেই বলল, চলুন, কটা বাজে বলুন তো? 8টা। রেডিয়াম দেওয়া হাতঘড়িতে দেখে বলল মহুয়া। তারপর বলল, যেতে ইচ্ছে করছে না। ও উঠে দাঁড়াতেই কালুয়া পাথরের আড়াল থেকে কুঁই কুঁই করে ডেকে উঠল। সুখন মহুয়ার শাড়ি থেকে বালি ঝেড়ে দিতে দিতে বলল, দেখেছেন কালুয়াটার কীরকম ঈর্ষা হচ্ছে? মেয়েরা মেয়ে মাত্রই ঈর্ষা কাতর। আমি কি শুধু কোনো কুকুরের ঈর্ষার পাত্র? সুখন হাসল, বলল, যেমন আপনার রুচি। সুখন মিস্ত্রিকে যার ভালো লাগলো তাকে ঈর্ষা করবে আর কে? মহুয়া একটু মিথ্যে আপত্তি জানালো। সুখন বলছিল নিজের মনেই, তুমি বড় সুন্দর মহুয়া। সত্যি তোমার মতো সুন্দর কিছুই আমি দেখিনি জন্মের পর থেকে। দেখতে দেখতে ওরা সাকুয়াটুঙে উঠে এলো। সুখন বলল, জানেন, আমি মিস্ত্রিদের বলি যে আমি মরলে এখানে আমাকে কবর দিয়ে রাখতে, আর ওরা বলেছে দেবে। ভাবছি এখন থেকেই এই জায়গাটাকে অনেকগুলো মহুয়া গাছ লাগিয়ে রাখবো। মহুয়া রাগত গলায় বলল, থাক, অন্য কথা বলুন। সুখন বলল, হ্যাঁ, যা যা কথা আছে বলে ফেলুন। সময় খুবই কম, সময় বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়। মহুয়া আবার বলল, আশ্চর্য, আপনি এখনো আমাকে সিরিয়াসলি নিলেন না? আরও কিছু কি চান আপনি আমার কাছে? বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করতে করতে সুখন বলল, কিছু না, যা দিয়েছেন সেটুকুর দামই দিতে পারবো না এই জন্মে। আর কি চাইব? মহুয়া চুপ করে রইল। মনে মনে বলল, যে দানের কথা সুখন বলছে তার দাম কিছুই না। যা ওকে মহুয়া সত্যি দিয়েছে তার দাম কি ও কখনো বুঝবে? ওরা সাকুয়াটুঙের টিলা ছেড়ে নিচে শালবনে নেমে এলো। তারপর পাশাপাশি হাঁটতে লাগলো। সুখন মহুয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিল, বলল, আপনার হাতের আঙুলগুলো কি সুন্দর! আপনার সবই সুন্দর। মহুয়া জবাব দিল না। বলল, আমি একটা কথা ভাবছি। কি কথা বলুন? মহুয়া অনেকক্ষণ দ্বিধা করল। তারপর বলল, যদি কিছু হয়? সুখন প্রথমে বুঝতে পারেনি মেয়েলি কথাটা। বুঝতে পেরে বলল, কিছু হবে না। আহা, আপনি যেন সব জানেন।
আর সব জানি না, তবে আমার মন বলছে কিছুই হবে না। তবুও যদি কিছু হয়ে যায়? আপনার এখন ভয় করছে বুঝি? খারাপ লাগছে? ভয় নয়, খারাপ তো নয়ই, কীরকম অবাক লাগছে। স্বাভাবিক। কি করে যে হঠাৎ ব্যাপারটা ঘটে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তারপর একটু চুপ করে থেকে বলল, আপনি কি চান? মানে? মানে কি, ছেলে না মেয়ে? মহুয়া লজ্জা পেল, মুখ ফিরিয়ে নিল। সুখন অবাক হলো। মেয়ে সত্যি বোঝা মুশকিল, কিসে যে লজ্জা পায় আর কিসে যে পায় না। খানিকক্ষণ পর মহুয়া লাজুক গলায় বলল, ছেলে, ঠিক আপনার মতো। সুখন স্বগক্তির মতো বলল, যদি ছেলে হয় তার নাম রাখবেন পলাশ। পলাশ? কেন, পলাশ ভালো নাম না? ভালো, খুব ভালো। আর যদি মেয়ে হয়? মেয়ে হলে তার নাম রাখতে পারেন টুই। তুই? হ্যাঁ, টুই। টুই পাখি দেখেননি? টিয়ার মতো হয়, কিন্তু খুব ছোট পাখি। নরম কোমল কচি কলাপাতা সবুজ তার গায়ের রং। চিকন গলার ডাকে টুই টুই করে, প্রাণে ভরপুর। গাছের চারায় চারায় উড়ে বেড়ায়, ছটপটে কিন্তু মিষ্টি। কোথাও এক দণ্ডের বেশি স্থির হতে পারে না। এই মুহূর্তে সুখনের বুকে ভারী একটা চাপা কষ্ট হচ্ছিল। সুখন জানে যে এই কষ্টটা বেশ কিছুদিন তাকে পেয়ে বসবে, চেপে থাকবে বুকে ভারী পাথরের মতন। একটা গভীর ক্ষতর দাগ দগদগ করবে অনেক দিন। যখনই বাতাসে মহুয়ার গন্ধ পাবে, তখনই রক্ত মাংসের নরম মিষ্টি এক কোমর চুলের দীঘল কালো চোখের মহুয়ার কথা মনে পড়বে। সুখন মহুয়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে ভাবছিল যে মেয়েরা যত সহজে সব কিছু ভুলে নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে, পুরুষরা তত সহজে পারে না। সুখনা জীবনে বেশি মেয়ে দেখেনি, কিন্তু যে কজনকে দেখেছে, গভীরভাবে, অন্তত কাছ থেকে দেখেছে, তাদের দেখে সুখনের এই ধারণাই যে যাযাবর বৃত্তিতে মেয়েদের কাছে বেদেরাও লজ্জিত হয়। ঘোর কাটিয়ে সুখন বলল, মহুয়া, একটু দাঁড়ান। মহুয়া ওর দিকে ফিরে দাঁড়ালো। সুখন ওকে বুকে টেনে নিল, চুমুই চুমুয়ে ভরিয়ে দিল সারা শরীর। ওর সুন্দর পাহাড়ি ঘুঘুর বুকের সন্ধিস্থলে নাক ডোবালো। মহুয়া চোখ দুটি বড় সুন্দর, এমন আবেশ ভরা দৃষ্টি সুখন কখনো দেখেনি, হয়তো আর দেখবেও না। মহুয়া আবেশে চোখ বুজে রইল। তারপর সুখনের দাম সুখনকে ফিরিয়ে দিল। সুখনকে ছেড়ে দিয়ে বলল, স্বাদ মিটেছে? সুখন হাসল, বলল, স্বাদ কি আর মিটবার? তারপরে কেজো গলায় বলল, আপনি এই দিক দিয়ে গিয়ে বড় রাস্তায় উঠুন, তারপর সামনে দিয়ে বাড়িতে ঢুকুন। কোনো ভয় নেই, তবু আপনি ভয় পেতে পারেন বলেই আপনাকে লক্ষ্য করব। আপনি বাড়ি ঢুকে যাওয়ার পর আমি যাব পিছনের দরজা দিয়ে, কেমন? মহুয়া সামনের দিকে পা বাড়ালো। সুখন তার ডান হাতটি নিজের ডান হাতে তুলে নিয়ে চুমু খেল। নরম গলায় বলল, আসুন মহুয়া। মহুয়া থমকে দাঁড়ালো, মুখ নামিয়ে নিল, বলল, আসি। সুখন দেখতে পাচ্ছিল টর্চ হাতে কারা যেন এদিক ওদিক ঘোরাফেরা করছে। হয়তো সান্যাল সাহেবরা। ওদের পক্ষে চিন্তিত হওয়া স্বাভাবিক। মহুয়া চাঁদ ভেজা আসমান জমি বেয়ে নিজস্ব পা ফেলার অভিজাত ছন্দে হেঁটে যাচ্ছে বড় রাস্তার দিকে। লতানো হাতে জড়িয়ে খোপাটা বেঁধে নিয়েছে। ওর ছিপছিপে শরীরে একটা আলতো সুগন্ধি ছায়ার মতো সরে যাচ্ছে, দূরে, ক্রমাগত দূরে, অন্য ছায়াদের গভীরে। কালু আর সুখনের পায়ের কাছে বসে মহুয়ার দিকে মুখ তুলে চেয়েছিল। সুখন সিগারেট ধরিয়ে এক দৃষ্টিতে সেই ছায়াটির দিকে চেয়ে রইল। সুখন মিস্ত্রি জীবনে কখনো এত দুর্বল বোধ করেনি এর আগে। এত মঙ্গল কামনায়, এত শুভ কামনায় ভরপুর হয়ে চলে যাওয়া
কারো পথের দিকেই অমন করে আর তাকায়নি সে। হঠাৎ সুখন অনুভব করল তার চোখের কোল ভিজে গেছে। সুখন এক ঝটকায় সিগারেটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে হঠাৎ বলে উঠল, এই মিস্ত্রি, হচ্ছেটা কি? এটা কি হচ্ছে রে সালা? বাঁদর হয়ে চাঁদে হাত? চল সালা, আর্মেচারে তার জড়াবি, ডিস্ট্রিবিউটরের কার্বন পরিষ্কার করবি। জীবনে এই প্রথমবার সুখনের মনে হলো ওর মনে ডিস্ট্রিবিউটরেও বড় ময়লা জমেছে। ভালো করে খুলে ওটাকে একদিন পরিষ্কার করতে হবে, প্লাগগুলো থেকেও ঘষে ঘষে কার্বন তুলতে হবে। ও জানে যে রোম্যান্টিক রংবাজি সুখন মিস্ত্রিকে মানায় না, আর মানাবেও না কোনো দিন। কুমারের যখন ঘুম ভেঙেছিল তখন বেলা পড়ে এসেছিল। ঘর থেকে বারান্দায় এসে মোড়ায় বসল কুমার। ওকে উঠতে দেখে মংলু চা বানিয়ে দিল, সঙ্গে হালুয়া আর পাঁপড় ভাজা। এইসব হালুয়া টালুয়া দিশি খাবার পছন্দ করে না কুমার, কেমন পিছলে পিছলে যায়। যখনই ও হালুয়া খেয়েছে, এই সঙ্গে লে হালুয়া কথাটার কি সম্পর্ক ও ভাববার চেষ্টা করেছে, কিন্তু ভেবে পায়নি। চা খেতে খেতে একটা বিলিতি লম্বা সিগারেট ধরালো কুমার। মংলুকে জিজ্ঞেস করল, এই ছোকরা, তোর ওস্তাদ কোথায় রে? মংলু বলল, জানি না। দিদিমণি কোথায় জানিস? বেড়াতে গেছেন। আর ওই বুড়ো বাবু? উনিও বেড়াতে গেছেন। একই সঙ্গে দুজনে? না না, আলাদা আলাদা, আগে পরে। কুমারের মাথার মধ্যে তখন একটাই কথা ফিরে এলো, লে হালুয়া। তারপরে আবারও মংলুকে জেরা করল, একই দিকে গেছে ওরা? জানি না, দেখিনি, সংক্ষিপ্ত উত্তর দিল মংলু। কুমার আর সময় নষ্ট করল না। পাজামা পরে শুয়েছিল, ছেড়ে ফেলে জামা কাপড় পরে নিল। ইম্পোর্টেড হলুদ কাপড়ের ট্রাউজার আর ঘন বেগুনি রঙের গেঞ্জি। পোশাক পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। মনে মনে বলল, এমনই মিস্ত্রি ঘরে একটা ভদ্রগোছের আয়নাও রাখতে পারেনি। অবশ্য কিসের জন্যই বা রাখবে, অমন চাঁদ বদন দেখার আর কি আছে। আয়নার সামনে দাঁড়াতেই খুব একটা পছন্দ করে না কুমার। ওর চেহারাটা দিনকে দিন গুড়ের হাঁড়িতে পড়া নেংটি ইঁদুরের মতো গুড় চুকচুক, অথচ পাকানো হয়ে যাচ্ছে। এত পরিমাণে মদ্যপান করছে প্রতিদিন যাতে গায়ে গতরে একটু লাগে, কিন্তু কিছুতেই আর হচ্ছে না। অফিসে যত ওর ভার বাড়ছে, পদ বাড়ছে, ওর শরীরের ভার যেন ততই কমছে। এক প্যারাডক্স, কিছুই করার নেই। কুমার বেরিয়ে মহুয়া যেদিকে গেছে বলে জানিয়েছে মংলু, সেদিকে হাঁটতে লাগলো রাস্তা ধরে। মনে মনে বিরক্তিকর পরিকাষ্ঠা ঝুলিয়ে কুমার ভাবল, এমনই জায়গা যে একটা পানের দোকানও নেই যেখানে সোডা পাওয়া যায়। আজ রাতে তো করার কিছু নেই, বৃদ্ধ ভাম তো মেয়ে সামলে সামলেই গেল। এক মুহূর্ত চোখের আড়াল করে না মহুয়াকে। এখানে মানে কলকাতার বাইরে আসার প্রধান উদ্দেশ্য ছিল মহুয়ার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করা। আনলেস শি ইজ গুড ইন বেড, মহুয়াকে বিয়ে করবে না কুমার। ওসব মন ফোন আজকের মেট্রিক সিস্টেমের দিকে কন্ডেমড ব্যাপার। এখন শরীরম আদ্যম। এই ব্যাপারে মিল না হলে খামোখা বিয়ে ফিয়ে ঝামেলার মধ্যে যাবে না ও। তারপর ভাবল, সত্যি কি যাবে না? কুমার ভাবছিল মেয়েটাও যেন কেমন পদিপসি ভাব। এ নিয়ে কিসের এত ফাঁস করা, এরকম নেকুপুসু মনু মেয়েরাই জানে। হঠাৎ কুমার দেখল যে সান্যাল সাহেব উল্টো দিক থেকে আসছে হন্তদন্ত হয়ে। বিয়ার টেনে টেনে তলপেটটা তরমুজের মতো করেছে বুড়ো। কুমার ওকে দেখে কসবেটারের ওপর দাঁড়ালো। মোষের গাড়িটা হেভি ধুলো ওড়াচ্ছে, এগিয়ে যাক ওটা। তাছাড়া মোষেদের গায়ে একটা বোঁটকা গন্ধ। বুড়ো চান করে বেরোবার পর বাথরুমে এরকম একটা গন্ধ পেয়েছিল কুমার। সান্যাল সাহেবের হাতে একটা বাঁশের লাঠি, খাকি শর্টস, গায়ে সাদা কলারওয়ালা গেঞ্জি।
অনেকখানি হাঁটাতে ঘামে কপাল মুখ সব একরকম ভিজে গেছে। সূর্য হেলে গেছে পশ্চিমে, অথচ এখনো পাথর থেকে গরমের ঝাঁঝ বেরোচ্ছে। হরেবল জায়গা। সান্যাল সাহেব কাছে এসেই বললেন, বড় চিন্তার কথা হলো। কুমার ঠান্ডা ইম্পার্সোনাল গলায় বলল, কি? সান্যাল সাহেব জিজ্ঞেস করলেন, মহুয়া কি ফিরেছে? কুমার বলল, না তো। সান্যাল সাহেব একটু চিন্তিত হলেন। সেই বিকেলে নাকি বেরিয়েছে। কোথায় যে গেল, কোন দিকে গেল, কিছুই বলে যায়নি। প্রায় 2-2.5 ঘন্টা হতে চলল, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। কি করি বলো তো? সান্যাল সাহেবের গলায় চিন্তার রেশ ছড়িয়ে পড়ল। কুমার বলল, সেই মিস্ত্রি বেটা কোথায়? সান্যাল সাহেব বলল, সে তো তুমি গালাগালি করবার পরই বেপাত্তা। ওই ছোকরা চাকরটা বলল যে ও নাকি খেতেও আসেনি। চিবিয়ে চিবিয়ে কুমার বলল, ওরই কনস্পিরেসি নয় তো? মহুয়ার যা সফট কর্নার দেখছিলাম ওই মিস্ত্রিটার জন্য। সান্যাল সাহেব বললেন, আহ, কি যাতা বলো কুমার। ইউ শুড নট ফরগেট দ্যাট আফটার অল সি ইজ মাই ডটার। তুমি এমন কথা বলছো বা ভাবছোই বা কি করে? কুমার বলল, আমি কিছুই ভাবছি না বা বলছিও না, আপনাকে ভাবতে বলছি। আফটার অল সি ইজ ইয়োর ডটার। আমার কি? কথাটা বলে এবং বুড়োকে আরও একটু দুশ্চিন্তায় ফেলে কুমার খুশি হল। ও লক্ষ্য করেছে চিরদিনই যে লোকটাকে আঘাত করে ভীষণ আনন্দ পায়। বাক্যবাণে লোকটাকে বিদ্ধ করার আর্টটা ও দারুণ রপ্ত করেছে। সত্যি কথা বলতে কি ওর ইচ্ছে আছে যে এই আর্টটা কমপ্লিটলি মাস্টার করে ফেলবে। চিন্তান্বিতভাবে সান্যাল সাহেব আগে আগে এবং কুমার পিছনে পিছনে আবার সুখনের ডেরায় ফিরলেন। সান্যাল সাহেব খুব আশা করেছিলেন যে ফিরে এসে মহুয়াকে দেখতে পাবেন। দেখবেন মহুয়া গাটা ধুয়ে শাড়ি বদলে বারান্দায় বসে বই পড়ছে। মেয়েকে সান্যাল সাহেব বড় ভালোবাসেন। তাছাড়া স্ত্রীর বিকল্পও বটে, মানে ওর অত বড় ফ্ল্যাটে একজন নারীর বিকল্প। মহুয়ার জন্য যত বেশি উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি, তত বেশি করে বুঝতে পারেন মহুয়াকে তিনি ঠিক কতখানি ভালোবাসেন। উঠোনে পৌঁছেই তিনি শুধলেন, কিরে, আসেনি দিদিমণি এখনো? না, সংক্ষিপ্ত উত্তর দিল মংলু। এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মংলুর মুখেও চিন্তার ছাপ দেখা দিল। দিদিমণি এতখানি দেরি করবে বলে বুঝতে পারেনি মংলু। যদি কোনো বিপদ আপদ হয়, সাপে কামড়ায়, ভাল্লুকে খোবলায়, তার দায়িত্ব পড়বে মংলুর ঘাড়ে। যদি কেউ দেখে থাকে যে মংলুর সঙ্গে দিদিমণি সাকুয়াটুঙ্গের দিকে গেছে, তাহলে গুঞ্জার দারোগাবাবু এসে নির্ঘাত ওকে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে যাবে। তারপর মারের চোটে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবে। সুখনের কারখানায় রঙের কাজ করে যে মিস্ত্রি, তার বাড়ি কারখানারই কাছে। সান্যাল সাহেব পিড়াপিড়িতে মংলু তাকে নিয়ে তার বাড়ি গেলেন। কুমার বলল, আমি এখানেই থাকি। যদি মহুয়া এসে পড়ে তবে একা পড়ে যাবে। তাছাড়া আমি একটু ভেবে দেখি যে কি করা যায়, কি করা উচিত। সান্যাল সাহেব দিশাহারা হয়ে গেছেন। রাত অনেকক্ষণ হয়ে গেছে। যদিও চাঁদের আলো আছে ফুটফুটে, তবুও অচেনা অজানা বুনো জায়গা। কোথায় গেল, কি হলো মেয়েটার? রঙের মিস্ত্রি সবে জামাকাপড় ছেড়ে গামছা পরে লুঙ্গি আর গোলার সাবান দিয়ে কুয়োতলায় যাচ্ছিল। এমন সময় মংলুর সঙ্গে সান্যাল সাহেব গিয়ে হাজির। সব শুনে মিস্ত্রি বলল, না না না, এখানে ভয়ের কিছু নেই। তবে জঙ্গলের দিকে সাপের ভয় আছে। গরমের দিনে মহুয়ার সময় ভাল্লুকের ভয়ও আছে। কিন্তু দিদিমণি জঙ্গলে যাবেনি বা কেন একা একা? খারাপ লোকের ভয় এখানে নেই। আজ আবার হাটবারও নয়। হাটের দিনে লোকে একটু মহুয়া টুহুয়া খায়, তখন অনেক সময় মাতাল হয়ে মেয়েদের উপর হামলা টামলা করে। কিন্তু আজ তো হাটবারও নয়। যাই হোক বাবু, আপনি যান,
আমি তো বাড়িতেই আছি। রাত 10টা পর্যন্ত না ফিরলে আমাকে খবর দিবেন, আমি তখন থানায় নিয়ে যাব আপনাদের। সান্যাল সাহেব বললেন, যাবে কিসে করে? বাসও তো স্ট্রাইক আজ, এখানে ট্যাক্সি পাওয়া যাবে? হ্যাঁ, বাস স্ট্রাইক তো সেই বিকেল 4টেই মিটে গেছে। বিকেলে বাস গেল দেখলেন না? অবাক গলায় সান্যাল সাহেব শুধলেন, মিটে গেছে? আশ্চর্য! তাহলে তো আমরা আজই গাড়ি সারিয়ে চলে যেতে পারতাম। রঙের মিস্ত্রি বলল, তা পারতেন বই কি, কিন্তু আপনার সঙ্গের বাবু ওস্তাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো যে ওস্তাদ একবারে রাগে চোটে মাথা খারাপ হয়ে গেল। উনি থাকলে তো সবই হয়েই যেত। ওই বাবু খারাপ ব্যবহার করেছে শুনে মিস্ত্রিরা বলল বাবুকে মারবে। তা ওস্তাদই ওদের বকলো, বলল একদিনের মেহমানকে ক্ষমা করে দে। সান্যাল সাহেব এক মুহূর্ত মহুয়ার কথা ভুলে গিয়ে বললেন, তা তোমাদের ওস্তাদ গেলেন কোথায়? কে জানে কোথায়। ওস্তাদের কথা, পড়ালেখা আদমি আছে, মিস্ত্রি হলে কি হয়, মাথায় অনেক পোকা আছে, বোধহয় সাকুয়া টঙ্গে বসে পড়ে লেখাপড়া করছে তো। সেটা আবার কি? আরে ওই তো টিলাঠো আছে না, ওর উপর উস্তাদের আস্থানা আছে। রেগে টেগে গেলে ওখানে গিয়ে একটু ছুটি ছুটি কাটায়। সান্যাল সাহেব মহা বিপদেই পড়লেন। ফেরার পথে সান্যাল সাহেব মংলুকে জিজ্ঞেস করলেন, এই সাকুয়াটুং কোন দিকে রে, তুই চিনিস? রঙের মিস্ত্রির কথা শুনে এমনিতেই মংলুর টাগড়া শুকিয়ে গেছিল, এবার আরও শুকোলো। বলল, চিনি, কিন্তু ওস্তাদ ওখানে যাননি। কি করে জানলি যে ওখানে যাননি? গেলে আমি জানি, গেলে আমাকে বলে যান, জিনিসপত্র নিয়ে যান, ও, বললেন সান্যাল সাহেব। টেরার কাছে এসে অনেকক্ষণ এপাশে ওপাশে ঘুরে ঘুরে তারস্বরে মহুয়া মহুয়া করে ডাকলেন। চাঁদনি রাতের বন পাহাড় সে ডাককে ফিরিয়ে দিল বারে বারে। বারান্দার সামনে এসে সান্যাল সাহেব দেখলেন যে কুমার টুলের ওপর হুইস্কির বোতল রেখেছে। নিজেই কোথা থেকে জল টল জোগাড় করিয়ে নিয়ে একা বসে হুইস্কি খাচ্ছে। অত্যন্ত উত্তেজিত গলায় উনি বললেন, তুমি কি হুইস্কি খাচ্ছ? ভাঙা গাড়িতে আমাদের ভুল রাস্তায় এনে এমন বিপদ ঘটিয়ে আমার মেয়েটার এমন সর্বনাশ করে তুমি একা বসে হুইস্কি খাচ্ছ? কুমার আরেকটা মোড়া এগিয়ে দিয়ে বলল, আসুন, বসুন বসুন। বলেই একটা বড় হুইস্কি ঢেলে ওকে দিয়ে বলল, আরও একটু দেখুন, তারপর যা করার করতে হবে। সার্চ পার্টি অর্গানাইজ করে চারিদিকে বেরোনো যাবে, এখনও তার সময় হয়নি। তাছাড়া নিন, এটা এক গালে গিলে ফেলুন, ইউ উইল ফিল বেটার। তারপর একটু থেমে বলল, There's no point in trying to do something when there's nothing to be done. ডক্টর চেসারের একটা বইয়ে পড়েছিলাম। নিন, হ্যাভ অ্যানাদার ওয়ান, কুইক। সান্যাল সাহেব দিশেহারা হতাশ অবস্থায় কুমারের কথার মতো পরপর দুটো পেগ হুইস্কি খেয়ে ফেললেন। তারপর বললেন, তোমার কি মনে হয় কুমার? কুমার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আর আধ ঘন্টার মধ্যেই মহুয়া ফিরে আসবে, আর একটু পরেই সুখন মিস্ত্রি। আর আমার যা মনে হয় তা ঠিকই মনে হয় চিরদিনই। তারপর সান্যাল সাহেবকে অভয় দিয়ে বলল, আপনি হুইস্কিটা খান, হুইস্কি খেতে খেতে দেখুন মহুয়া আসে কিনা। সান্যাল সাহেব উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। কুমার সান্যাল সাহেবকে প্রায় জোর করেই একটার পর একটা হুইস্কি খাইয়ে যেতে লাগল। নিজে কিন্তু অতটা খেলো না। কুমারের মাথার মধ্যে পুঞ্জীভূত রাগ এবং প্রতিশোধের স্পৃহা একটা সামুদ্রিক কাঁকড়ার মতো দাঁড়া নাড়তে লাগল। হঠাৎ উঠোনের দরজায় আওয়াজ হলো। সান্যাল সাহেব, কুমার, মংলু সকলেই একই সঙ্গে মুখ তুললেন ও তাকালেন। মহুয়া দাঁড়িয়েছিল, চুল এলোমেলো, শাড়ি ক্রাশড, টিপ ধেবড়ে গেছে, মুখের মধ্যে অপরাধ ও ভয় মেশানো একটা আনন্দের ছাপ।
কুমারের মনে হলো আনন্দের ছাপটাই প্রধান। সান্যাল সাহেব এতক্ষণ মেয়ের শোকে পাগল হয়েছিলেন। ভাবছিলেন মহুয়া ফিরলে মহুয়াকে বুকে জড়িয়ে ধরবেন, কিন্তু মহুয়া তার চোখের সামনে এসে দাঁড়াতেই বহু বছর আগে দেওঘরের শালবনের মধ্যে ভর দুপুরে দেখা একটি মেয়ের মুখ তার মনে পড়ে গেল। সান্যাল সাহেবের বুঝতে ভুল হলো না যে মহুয়া সেই মায়েরই মেয়ে। একই রক্ত বইছে এরও শরীরে। এরা শিকল কাটার দলে, পায়ে শিকল রাখে না এরা, কোনো শিকলই না। সান্যাল সাহেব রেগে প্রায় চিৎকার করে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? বেড়াতে গেছিলাম বাবা। বেড়াতে? এত সময়? আর তোর চেহারার এমন অবস্থা হয়েছে কেন? মহুয়া হাসল, এক দারুণ বিশ্বজয়ী হাসি। তারপর বলল, সে অনেক গল্প বাবা, দারুণ ইন্টারেস্টিং, পরে তোমাকে বলবো, কিন্তু আই এম সরি যে তোমাকে এতক্ষণ ভাবিয়েছি। রাগ করো না প্লিজ, শোনা বাবা। এতক্ষণ কুমার চুপ করেছিল, হুইস্কি সিপ করতে করতে মহুয়ার দিকে তাকাচ্ছিল। হঠাৎ কুমার বলে উঠল, সময়টা ভালোই কাটলো, কি বলো, তাই না? মহুয়া সোজা সর্পিনীর মতো ফনা তুলে তাকালো কুমারের দিকে, তারপর হাসল, আবার সেই হাসি। তারপর চোখে আগুন ঝরিয়ে ঠান্ডা গলায় বলল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। কুমার এক ঢোকে গ্লাসটা শেষ করে বলল, সার্টেনলি, আই নো দ্যাট ইট ইজ নট, থ্যাংক ইউ। কুমারের কথা শেষ হতে না হতেই দরজা ঠেলে দাঁড়ালো এসে সুখেন। সুখেন অন্য কাউকে কিছু বলতে না দিয়ে বলল, টাকাটা দিলে ভালো হয়, 300 টাকা। কুমার ওকে দেখে যেন ক্ষেপে গেল। তড়াক করে দাঁড়িয়ে উঠে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি মিস্ত্রি? বিকেল 4টে স্ট্রাইক মিটে গেল, এতক্ষণে আমার গাড়ি সারিয়ে আমরা এখান থেকে চলে যেতাম, কিন্তু তুমি ছিলে কোথায়? তুমি কি মনে করো যে তোমার এই 5 স্টার হোটেলে আমাদের খুব ভালো লাগছে আর আমরা সারা জীবন এখানে থেকে যাব? কুমারের মুখ দিয়ে একটু থুতু ছিটালো। কুমার অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ায় তোতলাচ্ছিল। সুখন ওর দিকে চেয়ে শান্ত গলায় বলল, যতখানি উত্তেজনা আপনার সয়, শুধু ততখানি উত্তেজিত হওয়া উচিত, বেশি নয়। সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কার্ডিয়াক অ্যাটাক হতে পারে। কুমার সিঁড়ি দিয়ে নেমে সুখেনের দিকে তেড়ে গেল। বলল, হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? স্কাউন্ড্রেল, সব জিনিসের সীমা থাকা দরকার। ইউ হ্যাভ সারপাসড ইউর অল লিমিটস। বলেই কেউ যা ভাবতে পারেনি, যা কারো পক্ষেই, এমনকি কুমারের নিজের পক্ষেও ভাবা সম্ভব ছিল না, হয়তো একমাত্র অন্তর্যামী হুইস্কি যা জানত তাই করে বসল কুমার। ঠাস করে এক চড় মেরে বসল সুখনকে। গুলি খাওয়া বাঘের মতো প্রথমে রুখে দাঁড়ালো সুখন। সান্যাল সাহেবের মনে হলো আজ কুমারের কুমারত্বর আখরি দিন, আর কিছুই করার নেই। কিন্তু পরক্ষণেই গায়ে জল পড়া মেনি বেড়ালের মতো নিজের থেকে সম্পূর্ণ অজানা কারণে সুখন নিজেকে নেতিয়ে গুটিয়ে নিল, যেন বলল আদরের গলায়, মিয়াও। হঠাৎ মহুয়া সুখনকে উদ্দেশ্য করে বলল, আপনি কি মানুষ? আপনার গায়ে কি রক্ত নেই? যে যা বলবে, যা করবে আপনি মুখ বুজে সহ্য করবেন? চুপ করে মার খেতেই পারেন, আপনি মারতে পারেন না? বলেই মহুয়া কেঁদে ফেলল। সুখন একবার মহুয়ার দিকে আর একবার কুমারের দিকে শান্তভাবে তাকিয়ে আশ্চর্য এক হাসি হাসল। তারপর বলল, আমি কাপুরুষ, আমি বীরপুরুষ নয়। বলেই বেরিয়ে গেল। বেরিয়ে যেতে যেতে উঠোনের দরজার কাছে দাঁড়িয়ে সান্যাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, টাকাটা মঙ্গলুর হাতে দিয়ে পাঠিয়ে দিন। কুমার যেখানে দাঁড়িয়েছিল সেখানেই স্থানুর মতো দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। টাকাটা প্রায় সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিয়েছিল কুমার মংলুকে দিয়ে। মংলু চলে যাবার পরই সান্যাল সাহেব কুমারকে বললেন, তোমার কি এখান থেকে প্রাণ নিয়ে ফেরার ইচ্ছে নেই? কুমার বলল, পৃথিবীতে আমার প্রাণের এন্ট্রান্সটা যেমন আমার ইচ্ছাধীন ছিল না, এক্সিটও নয়।
কিন্তু এ প্রশ্ন কেন? কুমার ও সান্যাল সাহেব দুজনেই বেশি উইস্কি খাওয়ার দরুন হাই হয়েছিলেন। কুমার কম, সান্যাল সাহেব বেশি। সান্যাল সাহেব বললেন, রঙের মিস্ত্রির কাছে শুনলাম যে সকালে তুমি সুখনকে গালাগালি করার জন্য মিস্ত্রিরা বলেছিল মারবে তোমাকে। সুখনই নাকি তাদের থামিয়েছিল। আর এখন তুমি সুখনকে থাপ্পড় মেরেছো জানলে তোমার আমার সব ঘর শুদ্ধ ধরে পুড়িয়ে দেবে। কুমার বলল, তাতে আর কি করা যাবে? আপনার যদি অত ভয় লাগে তাহলে নিজের ইজ্জত রুমালে মুড়ে আপনি আপনার মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে যান। আমি একাই থাকবো। সান্যাল সাহেব বললেন, আহা, সে কথা নয়, সে কথা নয়। এরপর বেশি কিছু কথা টথা হলো না। কথা বলার মতো অবস্থা বা মনের ভাব মহুয়া, তার বাবা বা কুমার কারোরই ছিল না। রাতেও মুরগির মাংস আর পরোটা বানিয়েছিল মংলু। সান্যাল সাহেব ও কুমার খেলেন, মহুয়া কিছুই খেলো না। খাওয়া দাওয়ার পর ওরা শুয়ে পড়লেন। সান্যাল সাহেব বললেন, আমার বড় গরম লাগবে ঘরে, আমি বরং বারান্দাতেই শুচ্ছি। দরজার পাশে বারান্দায় তার চৌপাই বার করে দিল মংলু। উনি কুমারকে বললেন, দরজাটা ভেজিয়ে শুও, আর মহুয়াকে দেখো। আমি তো দরজার সামনেই রইলাম, ভয় নেই। তোমাকে কেউ মারতে এলে আমাকে মেরে তারপর তোমাকে পাবে। মংলু যখন কারখানায় গেল টাকাটা নিয়ে, তখন সুখন কারখানাতেই ছিল। মংলু মুখ নিচু করে টাকাটা দিল সুখনের হাতে। মংলুর চোখ জ্বলছিল। বলল, ওস্তাদ, তুমি ছেড়ে দিলে কেন ওই লোকটাকে? সুখন হাসল, বলল, দূর, ওসব ইঁদুর মেরে কি হবে রে? তুই কিন্তু ওদের যত্ন করিস। টাকা ফুরিয়ে গেলে টাকা চেয়ে নিস আমার কাছ থেকে। আশা করি কাল দুপুর নাগাদ গাড়ি ঠিক হয়ে যাবে, দুপুরেই চলে যেতে পারবে ওরা। মংলু বলল, হ্যাঁ, আপদ বিদেয় হবে। সুখন আবার শুধল, আরে, ওরা সকলে খেয়েছে তো? হ্যাঁ, কিন্তু দিদিমণি খাননি। তাই বুঝি? স্বাভাবিক গলায় বলল সুখন। মংলু শুধল, আপনি ঘরে যাবেন না? না। সুখন বলল। মংলুর মনে হলো ওস্তাদ নাটাকে ওর দিকে ছুঁড়ে দিল যেন। মংলু আবার শুধল, খাবার নিয়ে আসবো এখানে? দূর, আবার কি খাবো? দুপুরে অত খেলাম। তুই খেয়ে দিয়ে শুয়ে পড়। আমার ঘর থেকে একটা বালিশ আর একটা চাদর দিয়ে যাস। আজ কারখানাতেই শোবো। কিছুক্ষণ পর বালিশ আর চাদর বগলে কারখানায় ফিরে এসে মংলু দেখল যে কারখানার শেডের নিচে অনেকগুলো নামানো ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে প্যাকিং বক্সের ওপরে 5 লিটারের মোবিলের টিন রেখে একটা টেবিল মতো বানিয়ে নিয়েছে ওস্তাদ। তারপর চৌপাইয়ে বসে সামনে লণ্ঠন রেখে কাগজ কলম বাগিয়ে বসেছে। মংলু যেতেই সুখন বলল, একটু পান আর সিগারেট এনে দিবি মংলু? দেখ না মিষ্টির যে দোকানটা খোলা আছে কিনা। খোলা না থাকলে খুলিয়ে আনবো, উৎসাহের গলায় বলল মংলু। ওস্তাদকে বড় ভালো লাগে মংলুর। আর ভালো লেগেছিল দিদিমণিকে। দিদিমণি যদি এখানে থেকে যেতে পারতো বড় মজা হতো। আজ সকালে দিদিমণি ওর সঙ্গে লুডো খেলেছিল। কি মিষ্টি করে কথা বলে দিদিমণি, কি সুন্দর করে তাকায়। ভদ্রলোকদের সব মেয়েরাই কি এত ভদ্র, এত ভালো? মংলু রাস্তায় মিশিরজির দোকানে পান আনতে গেছিল। দোকান তখনও খোলা ছিল। একদিকের জাপ বন্ধ হয়ে গেলেও হ্যাজাক জ্বলছিল দোকানে। হ্যাজাকের আলোর ফালি এসে পড়েছিল রাস্তায়। দোকানঘরের পাশে কতগুলো সেগুন গাছ। হাওয়ায় সেগুনের বড় বড় পাতা থেকে সরসর আওয়াজ উঠছিল। হাতির কানের মতো দেখতে পাতাগুলো খসে যাচ্ছিল হাওয়াতে। মহুয়া জানলায় দাঁড়িয়েছিল। ঘরে কোনো আলো ছিল না। ফিতে কমিয়ে রাখা হ্যারিকেনটা বারান্দায় বাবা চৌপায়ার পাশে রাখা ছিল। দরজাটা আধ ভেজানো। দরজার দিকে কুমারের চৌপায়া, মহুয়াটার ভিতরে। বাবার উপর খুব রাগ হচ্ছিল মহুয়ার।
এত বেশি হুইস্কি খাবার কোনো মানে নেই। কুমারের সঙ্গে তাকে এক ঘরে দিয়ে নিজে বারান্দা শোয়ারও মানে নেই। বাবার মনের ইচ্ছেটা মহুয়া বুঝতে পারে, কিন্তু কি করবে? কুমারকে কলকাতায় যাও বা ভালো লাগতো, বাইরে এসে এই দুদিনে একেবারেই বিরক্ত হয়ে উঠেছে ও। কুমারকে বিয়ে করার কথা ভাবতেও পারে না আজ মহুয়া। অ্যাপার্ট ফ্রম বিয়ে, ওর সঙ্গে অন্য কোনো সম্পর্কের কথাও ভাবতে পারে না। জানলায় দাঁড়িয়ে ফুটফুটে কাকজোৎস্নায় ভেসে যাওয়া পথ প্রান্তর, কজওয়ের নিচে ঝিরঝির করে জল বয়ে যাওয়া নালাটা, দূরের পাহাড়, সব দেখছিল মহুয়া। ও ভাবছিল যে সুখ সাকুয়াটুং থেকে ফেরার সময় বলেছিল আরও কদিন পরে এলে দেখতে পেতেন পাহাড়ে পাহাড়ে কেমন আগুনের মালা জ্বলে, মালা বদল হয়, পাহাড়দের বিয়ে হয়। মংলুকে দেখতে পেল মহুয়া। মংলু আলোর সামনে দাঁড়িয়ে পানওয়ালার সঙ্গে কথা বলছে, হাসছে, কি যেন বলছে আলাপবিদ্ধ মুখে। বেশ ছেলেটা। মহুয়া ভাবছিল সুখন খেলো কি না কে জানে। এখন তো আর জিজ্ঞেস করাও যাবে না। বাবা অঘরে ঘুমোচ্ছেন। কুমার ঘুমিয়েছে কি না তাও মহুয়া জানে না। কুমার ঘুমিয়ে পড়ার আগেই মহুয়া ঘুমিয়ে পড়তে চায়, নইলে এত কাছে কুম্ভকর্ণের নাক ডাকার আওয়াজে ঘুম আসবে না মহুয়ার। কিন্তু আজ কি মহুয়ার ঘুম আদৌ আসবে? ঘুম কি আসবে? কিছুতেই নাই বা ঘুমোলো এক রাত। এমন রাত, এমন সুখ স্মৃতির আবেশের রাত। কাল কি করবে ভাবতে হবে মহুয়াকে। ও কি সত্যিই থাকবে সুখের কাছে? যদি নাই পারবে তাহলে এত বড় বড় কথা বলল কেন ও মুখে? সুখ কি আগেই জানতো যে ও থাকতে পারবে না, থাকতে চায় না, তাই কি অমন করে হাসছিল তখন? যদি কিছু সত্যি হয়, হয়ে যায়, তবে কি সুখের কাছে ফিরে আসবে মহুয়া কোনো ভিক্ষে নিয়ে? সে যদি আসি, সুখ কি তাকে চিনতে পারবে তখন? জানে না, মহুয়া কিছুই জানে না। এই বন জঙ্গল বড় খারাপ। ফিস 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 করে কারা যেন কথা বলে, আড়ালে আড়ালে হাসে, গান গায়, দীর্ঘশ্বাস ফেলে, অভিশাপ দেয়, বিড়বিড় করে ডাইনির মতো। তাদের দেখা যায় না। সুখকে প্রথম দেখাতেই সে সব দিতে রাজি ছিল। তবুও সে তার সংস্কার, তার শিক্ষা, তার সহজাত লজ্জা সব কিছু অত সহজে হারাতো না, যদি না ভুল করে সাকুয়াটুঙে যেত। প্রকৃতির বুকের মধ্যে গিয়ে পড়তেই এত বছরের শিক্ষা দীক্ষার দম্ভ, রুচি, অহংকার, লজ্জার আড়াল এক মুহূর্তে কাঁচের ঘরের মতো ভেঙে পড়েছিল। প্রকৃতির মধ্যে এলে কোনো আড়ালে বুঝি থাকে না, রাখা যায় না। এখানে না এলে এ কথা জানতেও পেত না মহুয়া। এখনও পুরো ব্যাপারটা ভাবলে একটা স্বপ্ন বলে মনে হয়। দুঃস্বপ্ন নয়, একটা দারুণ সুন্দর স্বপ্ন। সেই স্বপ্ন বুঝি এই জন্মে আর কখনো মহুয়া দেখতে পাবে না, কিংবা পাবে হয়তো, কে জানে। যদি কখনো আবার অমন পাথরের ওপর, নদীর সাদা বালিতে, অমন চাদর আলোয় সুখের বুকে অশ্লেষে ঘুমিয়ে থাকার সুযোগ আসে। বাইরের বাতাসে মহুয়ার গন্ধ ভাসে। মহুয়ার ভীষণ গর্ব হয় ওর নামের জন্য। কে যেন তাকে প্রথম এ নামে ডেকেছিল? যখন ডেকেছিল সে তো একটা ডাক ছিল মাত্র। কিন্তু আজ এই চাঁদনি রাতে, দোল পূর্ণিমার কাছাকাছি, হাওয়ায় ওরা সুগন্ধের মধ্যে ওর নামের মাহাত্ম্য খুঁজে পেল। মংলু পান আর সিগারেট দিয়ে চলে এলো। সুখন টেবিল ঠিক করে কারখানা থেকে বেরিয়ে কুয়োতলায় গিয়ে চান করল। তোয়ালে নেই, ভিজে গায়ে আবার ছাড়া জামাকাপড় পরল। আঙুলগুলোকে চিরুনি দিয়ে মাথা আঁচড়াল। তারপর কারখানায় এসে তার চোপায়েতে বসল। ছোটবেলা থেকেই সুখন লেখক হবার স্বপ্ন দেখেছিল। হয়েছে মোটর মিস্ত্রি। লেখার মধ্যে কলেজ ম্যাগাজিনে একটা গল্প লিখেছিল। একটিমাত্রই লেখা তার ছাপা হয়েছিল। সুখন পড়েছে, শুনেছে যে অনেক বিখ্যাত লেখকের হাতেখড়ি হয়েছে প্রেমপত্র লিখে। সে জীবনে প্রেমপত্র লেখেনি কাউকে। কলেজের একটি মেয়ে যে তাকে চোখের ভালো লাগা জানিয়েছিল, তার উদ্দেশ্যে কবিতা লিখেছিল একটা, কিন্তু পৌঁছয়নি তার কাছে।
এক বন্ধু চানাচুর কিনে সেই কবিতা মুড়িয়ে বাড়ি নিয়ে গেছিল। আর লিখেছে ডায়েরি, অনেক, কিন্তু তার ডায়েরি সে নিজে ছাড়া আর কেউ পড়েনি। আজ সে জীবনে ৩৫ বছর বয়সে প্রথম প্রেমপত্র লিখতে বসেছে। এ এক আশ্চর্য প্রেমপত্র। ওদিকে মহুয়া ঘুমিয়ে পড়েছিল যে তা নয়, কিন্তু একটা মদির আবেশে নিমগ্ন ছিল। চোখ খুলে অন্ধকারে মহুয়া দেখল কুমার কখন তার চৌপাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। বাইরে বাবার গভীর ঘুমের নিঃশ্বাসের এক টানা ওঠানামার শব্দ শোনা যাচ্ছে। মহুয়া কিছু বলার আগেই কুমার তার ঠোঁটে হাত রাখল। তারপর এক হাত ওর মুখে চেপে অন্য হাতে তার বাহু ধরে তাকে তুলে নিজের চৌপাইয়ে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে লাগল। মহুয়ার মনে হয়েছিল ওকে নিশীতে ডেকেছে। স্লিপ ওয়াকিং করে পথটুকু চলে গেলে ওর আর কিছুই বাকি থাকবে না। মহুয়া থাকবে না। তখনও সুখের সঙ্গে কাটানো সন্ধ্যের সেই শিরশিরানি সুখ তার শরীরে মনে মাখামাখি হয়েছিল। ও তখন নিজের বশে ছিল না। কুমার যা কিছু করতে চাইল তার কোনো কিছুতেই মহুয়ার বিন্দু মাত্র সায় ছিল না। কিন্তু প্রথমেও বাধা দিল না। ওর মনে হলো কুমার যেন জন্মাবধি বুভুক্ষ কোনো মনন্তরের কাঙালি। সুখের সঙ্গে একটু মেলে না। এককালীন ক্ষুধা, রুচিহীনতা, আদেকলাপানা ও অস্থির আনরোম্যান্টিকতার সঙ্গে কুমার মহুয়াকে কুৎসিতভাবে কুটুরে ব্যাঙের মতো জড়িয়ে ধরল। কুমারের এই জান্ত ব্যবহার মহুয়ার ভালো অথবা মন্দ কিছুই লাগলো না। ওর উদাসীনতায় ও ভরে রইল। ওর মনে হলো সুখনের কুলেই যেন বনজ গন্ধে ভরা পাহাড়ি নদীর খুলে ও শুয়ে রয়েছে এখনও। আর একটা শিয়াল তার শরীর শুকছে, কামড়ে খাচ্ছে। ও যেন সুখের কাছেই আছে। এই সুখময় বোধটুকু ছাড়া মহুয়ার আর কোনো বোধই ছিল না সেই মুহূর্তে। মহুয়া সেই মদির ঘোরের মধ্যে যেন পাশ ফিরে শুল। তারপর হঠাৎ দুহাত জোড়া করে আসরিক শক্তিতে রোগা, পাতলা ও নেশাগ্রস্ত কুমারকে বুকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। কুমার পড়ে গেল চৌপায়ার ওপরে। চৌপায়াটা নড়ে উঠল এবং খুব জোরে আওয়াজ হলো তাতে। বাইরে থেকে সান্যাল সাহেব ঘুম ভেঙে চেঁচিয়ে উঠলেন, প্লিজ মেরো না ওকে, মাপ চাইছি বাবা, আমরা মাপ চাইছি। মহুয়া দৌড়ে এলো বাইরে, বলল, বাবা জল খাবে? সান্যাল সাহেব উঠে বসেছিলেন। সারা শরীর ভয়ে ঘেমে গেছিল ওর। মহুয়াকে দেখে উনি জিজ্ঞেস করলেন, কুমারকে কি খুব মারছে ওরা? মেরে ফেলেছে? মহুয়া ঘর থেকে জল এনে সান্যাল সাহেবের কপালে হাত দিয়ে বলল, কুমার তো ঘুমোচ্ছে বাবা, তুমি স্বপ্ন দেখছিলে। তবে শব্দ কিসের হলো রে? সান্যাল সাহেব ঘুম ঝরানো গলায় বললেন। কুমার ঘর থেকে বাইরে এসে বলল, আরে একটা বেড়াল ছিল। মহুয়া কথা কেড়ে নিয়ে বলল, একটা উপসী হুলো বেড়াল ঢুকেছিল ঘরে। আধফোঁটা ভোরের প্রথম বাসেই সুখন নিজেই রাঁচি যাবে। এমন জিনিসই ভাঙল গাড়িটার যা এ তল্লাটে পাওয়া অসম্ভব। চিঠিটা শেষ করল সুখন। হাত ঘড়িতে দেখল 3টে বাজে। আর 1 ঘন্টার মধ্যেই আলোর আভাস জাগবে পূর্বে। মদনলাল কোম্পানির বাস ঠিক 4:10 এসে দাঁড়াবে মিশিরজির দোকানের সামনে। তখন শেষ রাত। ঝিরঝির করে আসন্ন ভোরের গন্ধমাখা একটা হাওয়া ছেড়েছিল। সুখন একটা বড় হাই তুলল, আড়মোড়া ভাঙল। পায়ের কাছে শুয়ে থাকা কালুয়া নড়ে চড়ে বসল। ডান পা দিয়ে খচর খচর করে ঘাড় চুলকোলো। তারপরে একটা বড় নিঃশ্বাস ফেলে সামনের 2 পায়ের ওপর মুখটা রেখে আবার ঘুমিয়ে পড়ল। একটা সিগারেট ধরালো সুখন। সারা রাত পান খেয়ে জিভটা ফুলে গেছে। জর্দাও বেশি খাচ্ছে আজকাল। মাঝে মাঝে বাঁ দিকের বুকে ব্যথা করে। কেয়ার করে না ও। নিজেকে নিয়ে, নিজের শরীরকে নিয়ে কখনো মাথা ঘামায়নি। আবার একটা পান মুখে দিল। তারপর চিঠির পাতাগুলো একসঙ্গে করে চিঠিটাকে পড়বে বলে চোপাইয়াতে এসে বসল। সারা রাত সোজা বসে থেকে কোমরটা ভীষণ ব্যথা করছিল। ঘুম না এসে যায়।
মনে মনে নিজেকে বলল সুখন। তারপর চিঠিটা পড়তে শুরু করল। 25শে মার্চ, ফুলটুলিয়া, গুঞ্জা, পালামৌ। তোমাকে মহুয়া বলেই ডাকতে পারতাম, কিন্তু তুমি চলে গেলে যে ডাকে কেউই সাড়া দেবে না, সে ডাকে ডেকে লাভ কি? তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না আমি। ধন্যবাদ আদৌ দেওয়া উচিত কি না তাও জানি না, কারণ ধন্যবাদ ব্যাপারটাই পোশাকি সৌজন্যের, আর তোমার বয়ফ্রেন্ডের গাড়ির মতোই ইম্পোর্টেড। কোনো রকম পোশাক এবং পোশাকি ব্যাপারকেই যখন আমরা দুজনেই প্রশ্রয় দিইনি, তখন পোশাকি সৌজন্য আমাদের মানায় না। এখন রাত গভীর, পায়ের কাছে কালুয়া শুয়ে আছে। কালুয়ার মন খুবই খারাপ। কালুয়া তোমাকে ভালো চোখে মেনে নেয়নি। ও ওর স্বাভাবিক সারমেয় স্বভাবে ভেবেছিল চিরদিন ও একাই আমার মালকিন থাকবে। কেউ একদিনের জন্য এসে যে আমার ওপর এমন জবরদখল নেবে, তা ওর ভাবনার বাইরেই ছিল। আমার ধারণা তুমি কালুয়ার মুখের দিকে ভালো করে একবারও তাকাওনি। কালুয়া বড় সুন্দরী। সাধারণত সব কুকুরের মুখশ্রী অত্যন্ত সুন্দর। পথের কুকুরের মুখেও যে বুদ্ধিমত্তা এবং চোখে যে ব্যক্তিত্বময় ঔজ্জ্বল্য দেখা যায়, তা অনেক মানুষের মুখেও দেখিনি আমরা। অনুরোধ, যাওয়ার আগে আমার কালুয়ার মুখের দিকে একবার ভালো করে চেও এবং ওকে একবার আদর করে যেও। তোমার সঙ্গে হয়তো আর দেখা হবে না, তবু আমি হারিয়ে যেতে চাই না। পালাতে তো নই। তাছাড়া আমার পালাবার মতো কোনো জায়গাও নেই। সুখন মিস্ত্রি এই ফুলটুলিয়া বস্তিতেই থাকবে আমৃত্যু। তোমাদের মতো গতিবেগ সম্পন্ন মানুষের গতি যাতে অব্যাহত থাকে, তা দেখাই আমার কাজ। অথচ আমরা নিজেরা গতিময় নই, অনড়, স্থাবর। যা ঘটে গেছে তার জন্য আনন্দেরও যেমন সীমা নেই, দুঃখেরও সেরকম সীমা নেই। তোমার মতো একজন উচ্চ বংশের শিক্ষিতা অভিজাত মেয়েকে আমি কোনো রকম বিপদেই ফেলতে চাইনি। আশা করি যা ঘটে গেছে তার দায়িত্ব তুমি আমার সঙ্গে সমানে ভাগ করে দেবে। মনে কোনো পাপবোধ রেখো না এ বাবদ। যে মিলনে আনন্দ নেয়, যে মিলন অভিপ্রেত নয়, আনন্দই যেন থাকে আর আনন্দের স্মৃতিতে। এ নিয়ে আমার অথবা তোমার মনে কখনো যেন কোনো অনুশোচনা না হয়। তাহলে এই পরম প্রাপ্তির সব মিষ্টতা তেতোতে পরিণত হবে চিরদিনের মতো। তবে স্বীকার করো আর নাই করো, তুমি বড়ই ছেলে মানুষ। ছেলে মানুষ বলেই তুমি এখনো অপাববিদ্ধ মহৎ। পৃথিবীর নীচতা, দৈনন্দিন জীবনজাত, ব্যবসায়ী সুলভ সাবধানতা এখনও তোমার অস্তিত্বকে সম্পূর্ণভাবে গ্রাস করতে পারেনি। তুমি আমার জীবনটাকে, এই নিরুপায় মেনে নেওয়া মিস্ত্রিগিরির জীবনটাকে বড় নাড়া দিয়ে গেলে। আমার গর্ব ছিল যে নিজেকে বইয়ের মধ্যে, কাজের মধ্যে, ডায়েরি লেখার মধ্যে এবং আমার উৎসারিত আনন্দের উৎস এই প্রকৃতির মধ্যে ওতপ্রোতভাবে মিশিয়ে নিয়ে আমি বুঝি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হতে পেরেছিলাম, যে নিজেকে নিয়ে, নিজের কাজ এবং অকাজ নিয়ে এ যাবৎ 16 আনা খুশি ছিল সাকুয়াটুংয়ের একাকী জীবনে। বাইরের কোনো কিছুতেই তার প্রয়োজন ছিল না বলেই সে পুরোপুরি বিশ্বাস করত। জানো মহুয়া, সাকুয়াটুংয়ের নির্জন প্রদেশে অথবা উষায় আমার প্রায় মনে হতো আমি বোধহয় স্বয়ম্ভু। শুধু তাই নয়, আমি সম্পূর্ণ স্বয়ম্ভর এবং স্বয়ংসম্পূর্ণ। কিন্তু তুমি আমার এই মিথ্যে গর্বকে ভেঙে টুকরো করে দিলে। বুঝিয়ে গেলে যে জীবনে 16 আনা প্রাপ্তি সব নয়, 16 আনার ওপরেও কিছু থাকে। মহুয়া, তোমাকে দিতে পারি এমন আমার কিছু মাত্র নেই, সত্যিই নেই। তোমার হয়তো প্রয়োজন কিছুতেই নেই, তবু আমার দেওয়ার আগ্রহটা তোমার প্রয়োজনের তীব্রতার উপর ডিপেন্ডেন্ট নয়।
তোমাকে কিছু একটা, কোনো কিছু দেবার বড় ইচ্ছে ছিল, যাতে আমাকে কিছুদিন অন্তত তোমার মনে থাকে। কিন্তু এই অল্প সময়ে কিছুতেই ভেবে পেলাম না পার্থিব কোনো দানের কথা। কতটুকু আমার ক্ষমতা, আর কী বা আমার আছে তোমাকে দেওয়ার মতো? তোমার যে সবই আছে, সমস্ত কিছু আছে। হাতে করে কিছু দিই বা না দিই, তুমি জেনো যে তোমাকে এমনই কিছু দিয়েছিলাম যা আর কাউকেই দিইনি, হয়তো কখনো দিতে পারবও না। তুমি রানীর মতো চলে যাবে কাল, আমাকে ভিখিরি করে। যা কিছু আমার ছিল এতদিনের, এত বছরের যা কিছু যত্ন করে রাখা, তার সবই তুমি নিয়ে যাবে তোমার সঙ্গে। আমার আজকে মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে যে জীবনে একজন মানুষ কত পায়, কতবার পায়, তাতে কিছুই আসে যায় না। কিন্তু সে কি পায় এবং কেমন করে পায়, তাতে অনেক কিছুই আসে যায়। আমার মতো অখ্যাত লোকের মস্ত সুবিধা এই যে তাদের লেখা কোনো পত্রপত্রিকায় ছাপা হবে না। খ্যাতি যেমন তার নেই, তেমন পাড়া বেপরার গণ্ডমূর্খদের তাকে নিয়ে সমালোচনা করার অধিকারও নেই। বিখ্যাত লোকের বিচারক সকলেই, তাদের সে বিচারের যোগ্যতা থাক বা নাই থাক। আমার বিচারের ভার রইল শুধু তোমারই হাতে, আমার মহুয়ার হাতে। পরিশেষে তোমাকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে এই যে, কুমারবাবু তোমারই শ্রেণীর লোক। তুমি এবং তোমার বয়সী অনেকেই হয়তো শ্রেণীবিভাগ মানো না, কিন্তু দুঃখের বিষয় এই যে তোমার আমার মানা না মানার ওপর কোনো কিছুই নির্ভর করে না। ভেবে অবাক লাগছে যে তোমার কারণেই কুমারবাবুর ওপর আমারও একটা দুর্বোধ্য দুর্বলতা জন্মে গেছে। নইলে স্যান্ডাল সাহেবকে হয়তো তার লাশ নিয়ে ফিরতে হতো এখান থেকে। এখন মিস্ত্রি গাড়ির কাজ ভালো না জানলেও খুন খারাপিটা ভালো করে রপ্ত করেছে। আমার যা কাজ, যাদের নিয়ে কাজ, তাতে আমার নিজেরই অজান্তে আমি অনেক বদলে গেছি। কখনো সুযোগ এলে কুমারবাবুকে বলো, তোমার খাতিরে সুখন মিস্ত্রি ছেড়ে দিলেও অন্য অনেকে ভবিষ্যতে নাও ছাড়তে পারে। তার নিজের মুখের টোপোগ্রাফি রক্ষার স্বার্থেই তাকে একটু ভদ্রতা শিক্ষা নিতে বলো। চিঠিটা অনেক বড় হয়ে গেল। একসঙ্গে এত কথা মনের মধ্যে ভিড় করে আসছে যে গুছিয়ে লিখতে পারা গেল না। আমার সমস্ত অস্তিত্বটাই অগোছালো করে দিয়ে চলে গেলে তুমি। ভালো থেকো মহুয়া, সব সময় ভালো থেকো। নিঃস্বার্থভাবে মঙ্গল কামনা করার অন্তত একজন লোকও তোমার রইল। আমি জানি তুমি চলে গেলে বড়ই ফাঁকা লাগবে। আমি, কালুয়া, মংলু, আমাদের তিনজনের সংসার পাগল পাগল লাগবে, আমি জানি, কিন্তু কিছু করার নেই। মহুয়া, আমার ঝড়ের ফুল, ভালো থেকো, সব সময় ভালো থেকো। ইতি সুখন মিস্ত্রি। চিঠিটা আরও একবার পড়ল সুখন। তারপর একটা সিগারেট ধরিয়ে অনেকক্ষণ ভাবল। অনেকক্ষণ ভেবে টেবে তারপর হঠাৎ কুচি কুচি করে ছিঁড়ে ফেলল চিঠিটাকে। মনে মনে বলল, ধুর, কি লাভ, লাভ কি? চিঠিটা ছিঁড়ে মুঠো পাকিয়ে কাগজের কুচিগুলো কারখানার আবর্জনা স্তূপে ফেলে দিল। তারপর একেবারে নিশ্চল রইল বহুক্ষণ। সুখন খুব বিষণ্ণতার সঙ্গে ভাবল, ছিঁড়বই যদি, তাহলে এত কষ্ট করে রাত জেগে এই চিঠি লিখল কেন? কি ভালো হলো? বিড়বিড় করে বলল, সব ফেলা গেল। তারপর ভাবল, সত্যি কি ফেলা গেল? জানে না সুখন এত সব, এমন করে কখনো ভাবেইনি আগে। কখনো যে ভাবতে হবে তাও ভাবেনি। সুখন বলল, আবার নিজের জায়গায় ফিরে যাও মিস্ত্রি। তুমি যেখানে থাকার, এই পোড়া মবলের ওয়েল্ডিং করার গ্যাসের গন্ধে, নানা রকম যান্ত্রিক ও ধাতব শব্দের মধ্যে যেমন আছো তেমনই থাকো। হঠাৎ হাওয়ার ঝলকানিতে যেটুকু বাস পাও মহুয়ার, সেটুকুই ঢের। এর বেশি আশা করো না। ভুলে চেয়েও না আর ভুলে যেও না যে তুমি সালা দুখন মিস্ত্রির ভাই সুখন। যা পেয়েছ তার স্মৃতিটুকুই বুকে করে রেখো।
মনের মধ্যে সুখজনিত লুকোনো অথচ তীব্র আনন্দটা মহুয়াকে আধো ঘুমে আধো জাগরণে কোথায় যেন ভাসিয়ে নিয়ে চলেছিল, হাওয়ায় ভেসে যাওয়া সেগুন পাতাদের সঙ্গে। কিন্তু মধ্যরাতে সেই আনন্দ যখন বিঘ্নিত হয়েছিল, হঠাৎ তলা ফেসে যাওয়া নৌকার মতো মনে মনেও তলিয়ে গেল। পরক্ষণে ফেসে যাওয়াটা মিথ্যে এবং ভেসে যাওয়াটাই সত্যি, এই কথা জানতে পেরে ও আবার আনন্দিত হয়েছিল। কিন্তু ঘুম ভাঙতেই দেখল বেলা অনেক, শরীর মন সব ক্লান্তিতে এবং আলস্যে ভরা। অর্থাৎ চোখ মেলে শূন্য মস্তিষ্কের উপরে মাকড়সার জাল ঝোলা টালির ছাদে চেয়ে রইল। অনেকক্ষণ বুঝতে পারল না যে ও কোথায়। তারপর ধীরে ধীরে সব মনে পড়ল, সব কিছু। মস্তিষ্কের শূন্যতা আস্তে আস্তে পাখির ডাকে, রান্নাঘরের শব্দে, লাটখাম্বার জল ওঠার ক্যাঁচর কোচরে, এই সমস্ত টুকরো টুকরো শব্দের ঝুমঝুমিতে ভরে গেল। লাল কালো কুঁচ ফুলের মতো চোখের সামনে দেখতে লাগল গতকালের স্নিগ্ধ রঙিন মুহূর্তগুলোকে। দেখল গতকালের মুহূর্তগুলোর সমষ্টির ঔজ্জ্বল্য, চোখ ভরানো, মন ভরানো। মহুয়া জানল যে আজ তাকে কুমার ও বাবার সঙ্গে চলে যেতে হবে। সুখ বাসের জানলায় বসে বাইরে চেয়েছিল। মান্দার পেরিয়ে এসেছে। একটু পর রাতু হয়ে রাঁচি পৌঁছবে সুখন। ভোর হয়ে গেছে অনেকক্ষণ। বাইরে চেয়ে নিদ্রাহীন চোখে অনেক কিছু ভাবছিল। কাল বিকেল ও রাতের কথা। ও জানে এই ভাবনাটুকু ছাড়া তার নিজের বলতে আর কিছুই রইবে না, সব চুরি হয়ে যাবে। ভাবনার মধ্যে একটা মুখ, একরাশ রেশমি চুল, দুটো দীঘল কালো চোখ, চিকন চিবুক, ঠোঁটের ছোট্ট কালো তিলটা বারে বারে বহুদিন বহু বছর তার ঘুম কাটবে। একটা চাপা অসহায় যন্ত্রণা বোধ করবে ও সব সময়। কাজের মধ্যে তাকে অন্যমনস্ক করে দেবে। হয়তো এমনই কোনো অন্যমনস্ক মুহূর্তেই বুকে ইঞ্জিন ব্লক চাপা পড়ে তার দাদার মতো সুখনও মারা যাবে। কিন্তু তবুও ভাবনাটুকু ছাড়া আর কোনো কিছুই রইবে না থাকার মতো, তার নিজের বলতে। মহুয়া মুখ টুক ধুয়ে বারান্দায় এসে বসল। মংলু চা দিয়ে গিয়েছিল। রান্নাঘরের চালে বসে একটা কাক ডাকছিল। চায়ের গ্লাস হাতে নিয়ে বসে উদাস চোখে দূর দিকে চেয়ে মহুয়ার মন এক বিষণ্ণতায় ছেয়ে গেছিল। এখানে এসেছিল পরশু রাতের অন্ধকারে। আজ বোধহয় দুপুরেই চলে যাবে। সব শুদ্ধ 48 ঘন্টাও নয়, অথচ এই মুহূর্তে মনে হচ্ছে যেন চিরদিন এখানেইও থাকত। এত সহজে এত অল্প সময় এক একটা জায়গার উপর কী করে যে এরম মায়া পড়ে যায় ভাবলে আশ্চর্য লাগে। মংলু এসে দাঁড়ালো, হাসলো একগাল, শুধু হলো, নাস্তা কি হবে? মহুয়া চমকে উঠল। হাসি পেল ওর, যেন এ ওরই সংসার। নাস্তা কি হবে, দুপুরে কি হবে, এসব যেন মহুয়া না বললে চলছিল না। মহুয়া বলল, মংলু, তোর ওস্তাদ কী কী খেতে ভালোবাসে রে? মংলু অবাক হলো প্রথমটা, তারপর ভেবে টেবে বলল, ওস্তাদ কিছু ভালোবাসাটা সে না। তারপরেই বলল, এঁচোড়ের তরকারি। মহুয়া হেসে ফেলল ওর বলার ধরন দেখে। তারপর শুধু হলো, এখানে এঁচোড় পাওয়া যায়? রঙের মিস্ত্রির বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, তবে ভালো হয় না এখানে কাঁঠাল। যদি বলেন তো খোঁজ করে দেখতে পারি এঁচোড় ধরেছে কিনা। মহুয়া উৎসাহের সঙ্গে বলল, যা না এক দৌড়ে দেখে আয়। এখন? মংলু দ্বিধায় পড়ে বলল, কেন, এখন যেতে অসুবিধে? না, তবে বাবুরা বেড়াতে গেলেন, ফিরে এসেই তো নাস্তা করবেন, নাস্তার বন্দোবস্ত করতে হবে তো। আরে সে আমি করছি, তুই যা না। মংলু চলে গেলে মহুয়া ভাবল, যেমন বাবা তেমনি কুমার, সব সময় কী ভাবে, কেমন করে খাবে, এই ভেবেই দিন কাটিয়ে দিল। রান্নাঘরে গিয়ে অনেকগুলো ডিম একসঙ্গে ভেঙে অমলেট বানাবে বলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদার কুচি এসব কেটে ফাটিয়ে রাখল। চিজ থাকলে চিজ অমলেট বানাতে পারত। গত রাতের মুরগি ছিল কিছু, মহুয়া সুখন কেউই খায়নি। দুটো ঠ্যাং থেকে মাংস ছাড়িয়ে
কিমা মতো করে নিয়েও ঠিক করে রাখলো। আটা মেখে রেখেছিল মংলু। লেচি বানিয়ে রাখলো মহুয়া। তারপর আলু আর কুমড়ো কাটলো একটা ছিচকি মতো বানাবে। তারপর ঢেকে ঢুকে রেখে সুখনের ঘরে এলো। সত্যি ঘর না কি যেন একটা, একেই বোধহয় বলে ব্যাচেলার্স ডেন। কাল সন্ধ্যায় সুখনের রোমশ বুকে শুয়ে থাকার সময় ও কেমন যেন একটা উগ্র অথচ মিষ্টি গন্ধ পেয়েছিল। সারা ঘরে সেই গন্ধই ছড়িয়ে আছে, হাওয়ায় ভাসছে। বাঘের মতো প্রত্যেক পুরুষের গায়েই বোধহয় একটা নিজস্ব গন্ধ থাকে। বাবার গায়ের গন্ধ মহুয়া চেনে। বাবার ছাড়া জামা কাপড় ধোপাবাড়ি পাঠাতে কাচতে দেবার সময় সেই গন্ধটা চিনেছে মহুয়া। কিন্তু সুখনের গায়ে গন্ধটা অন্য রকম, বুনো ফুলের মতো ঝাঁঝালো। মহুয়া ঠিক করলো চলে যাবার আগে আজ নিজের হাতে সুখনের ঘরটা মনের মতো সাজিয়ে দিয়ে যাবে। ফুলদানির বিকল্প সুখনের ঘরে ভাঙা কাঁচের গ্লাসে ফুলশুদ্ধ একটা মহুয়ার ডাল আনিয়ে রেখে যাবে। মহুয়া চলে যাবার পরও যেন ওর গন্ধ থেকে যায় সুখনের গন্ধের সঙ্গে। সুখনের খাটের ওপর বসল মহুয়া। বুকের মধ্যে ভারী একটা চাপা কষ্ট বোধ করতে লাগলো। বাবাকে বলে সুখনের জন্য কলকাতায় একটা চাকরির বন্দোবস্ত যে করতে পারে না মহুয়া তা নয়, কিন্তু প্রথমত সুখন তা গ্রহণ করবে না বলেই মহুয়ার বিশ্বাস। দ্বিতীয়ত এই পরিবেশ থেকে, এই সাকুয়াটুং পলাশ টুই পাখিদের এলাকা থেকে সুখনকে উপরে নিয়ে গেলে সুখন আর এই সুখন থাকবে না। তা করে কোনো লাভ নেই। মহুয়া ভাবছিল সুখন কি চিঠি লিখবে ওকে? যদি না লেখে, চিঠি লিখবে না সুখ, তাহলে এই হঠাৎ নামা, হঠাৎ থাকা, হঠাৎ ঘটা, এই ঘটনাগুলো ঘটার কি দরকার ছিল? এতক্ষণ আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহর সুখের কাছের উপন্যাসটির পর্ব 3। আশা করি গল্পটা আপনাদের মন ছুঁতে পারছে। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরাও অনেক মানসিক শক্তি পাই এগিয়ে যাওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাপি লিসনিং।